হুট করে ইরানে হামলা বন্ধ, পিছু হটছে কি মার্কিন বাহিনী, নাকি স্থল অভিযানের আগাম প্রস্তুতি? ইউক্রেন কেন তেহরানের টার্গেটে? ককরোচ পার্টির নতুন সতর্কবার্তা, বিপদ বাড়ছে কি বিজেপি সরকারের? খসে পড়ছে শিক্ষা, ধর্ম, কৃষি নিয়ে মোদির চক্রান্তের মুখোশ। পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের তাণ্ডব, বাড়িঘরা, দুটি মসজিদে আগুন। নয়া নিধন যজ্ঞের হুমকিতে কি ফিলিস্তিনিরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। টানা 13 দিন ইরানের মুহুর্মুহু হামলার পর হুট করেই লাগাম টেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি তেহরানের কঠিন প্রতিরোধ ও হুঁশিয়ারি আমলে নিয়ে যুদ্ধের ময়দান থেকে পিছু হটছে মার্কিন বাহিনী? অনেকেই বলছেন এমন সিদ্ধান্তের পেছনে ভূমিকা রেখেছে মার্কিন গণমাধ্যমে আসা আমেরিকার সামরিক সরঞ্জামের মজুদ নিয়ে বিশেষ প্রতিবেদন। শুধু কি অস্ত্রের মজুদ নিয়ে অনিশ্চয়তায় এমন সিদ্ধান্ত, নাকি ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিতে সাময়িক বিরতি নিয়েছে মার্কিন বাহিনী? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। প্রতিদিনের মতো হরমুজ প্রণালী এবং মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলার জন্য প্রস্তুত ইরান, কিন্তু আগাম ঘোষণা ছাড়া হুট করেই পিছু হটল হামলার প্রশ্নে বরাবরই অগ্রগামী যুক্তরাষ্ট্র। অস্ত্রের মজুদে টান পড়েছে আমেরিকার। এমন খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানে যেতেই তাৎক্ষণিক সিদ্ধান্তে হামলা স্থগিত করেন তিনি। ইরান লক্ষ্য করে টানা 13 দিনের হামলার বাস্তবতা নিয়ে আলোচনা করতে শুক্রবার হোয়াইট হাউসে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স আর মার্কিন সামরিক বাহিনীর প্রধান জেনারেল ডেন কেইন। ওই বৈঠকে ভেন্স ও কেইন অস্ত্রের মজুদ, অর্থনৈতিক বাস্তবতা এবং অন্যান্য সংকট নিয়ে ট্রাম্পকে সতর্ক করেন। এরপর ইরানকে শায়েস্তা করার চতুর পরিকল্পনা সম্পূর্ণ ওলটপালট হয়ে যায়। নড়েচড়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে টানা 38 দিনের যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ কমে এসেছে। গত 12 জুলাই প্রথমবারের মতো এমন খবর প্রকাশ করে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, যেখানে বলা হয় সর্বাত্মক যুদ্ধে ইরানের হামলা ঠেকাতে মার্কিন বাহিনী তাদের মজুদে থাকা 50% থাড এবং প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে। নিঃশেষ হয়েছে টমাহক মিসাইলের মজুদের 30%। এখানেই শেষ নয়। আমেরিকার জন্য উদ্বেগজনক খবর হচ্ছে বর্তমান মজুদে বড়জোর আর 3 থেকে 4 সপ্তাহ যুদ্ধ চালাতে পারবে মার্কিন বাহিনী। এই গুরুতর খবরটি রবিবার দ্বিতীয়বারের মতো সামনে আনলো সিএনএন। অস্ত্রের মজুদে টান পড়ায় এবার ওয়াশিংটন ইরানের সাথে কূটনৈতিক সমাধানের পথে আবার হাঁটতে শুরু করবে, এমন খবরও প্রকাশ করছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। একে ট্রাম্পের বিকল্প পরিকল্পনা বলছে সংবাদ মাধ্যমগুলো। যদিও কয়েকদিন ধরে ইরানে স্থল হামলার গুঞ্জন চলছে, আচমকা যুদ্ধ স্থগিতের এই বিষয়টিকে সেই প্রস্তুতির অংশও মনে করছেন কোনো বিশ্লেষক। ইরানের স্থল অভিযানকে প্রেসিডেন্ট ট্রাম্প যতটা সহজ ভাবছেন, আসলে কি ততটা সহজ হবে? এ পথে হাঁটলে আমেরিকা বড় ধরনের চোরাবালিতে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের মতে দীর্ঘদিন দফায় দফায় বিমান হামলার পরও তেহরানকে কাবু করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। স্থল হামলা হলে তার চেয়েও বড় পরাজয়ের মানসিক প্রস্তুতি রাখার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। ইরানের ভৌগোলিক অবস্থান, শক্তিশালী সামরিক বাহিনী ও ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘাঁটি সম্পর্কে মার্কিন বাহিনীর তেমন কোনো ধারণাই নেই। আর এ ধরনের অভিযানে বিপুল খরচের বোঝা বহন করা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন হবে। এদিকে 13 দিনের সংঘাতে যুক্তরাষ্ট্রের 200 জনের বেশি সেনাকে হত্যার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এছাড়া সংঘাতে মার্কিন ঘাঁটিগুলোতে অবস্থানরত 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সহ অসংখ্য অপারেশনাল অবকাঠামো ধ্বংস করেছে ইরান। আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহিব্বি এ দাবি করেন। বলেন, যুক্তরাজ্য, ইসরায়েল কিংবা আমেরিকার কোনো মিত্র নতুন করে তেহরানের জন্য হুমকির কারণ হয়, তার যথাযথ জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে ইরান। প্রতিশোধের আগুনে জ্বলছে ইয়েমেনের হুথি গোষ্ঠীও। নতুন করে সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে আরামকো তেল স্থাপনায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে হুথি বাহিনী। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে নয়া মোড় নেয়ার আশঙ্কায় প্রায় 5 মাস ধরে চলা ইরান যুদ্ধ, কাস্পিয়ান সাগরে ইরানের বাণিজ্যিক জাহাজে হামলা আর নাবিক নিহতের ঘটনা, এ বিষয়ে সাধারণ মানুষ আর বিশ্লেষকদের মধ্যে আলোচনা চলছে। কারণ মার্কিন বাহিনী নয়, এবার ইরানের জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। তাহলে কি কাস্পিয়ার অঞ্চলে নতুন যুদ্ধের খেলোয়াড় হিসেবে নামতে যাচ্ছে কিয়েভ? হেজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। কাস্পিয়ান সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা কেন্দ্র করে ইরান ও ইউক্রেনের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে।
ইরান জানিয়েছে ইউক্রেনের হামলায় জাহাজে বিস্ফোরণ ঘটে এক নাবিক নিহত এবং আর একজন আহত হয়েছেন। ঘটনাটিকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে ইউক্রেনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এ ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, শনিবারের ওই হামলার পর পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ইউক্রেনের নেতৃত্ব নিজেই হামলার বিষয়টি স্বীকার করেছে। ইরান বলছে এটি তেহরানের প্রতি কিয়েভের দীর্ঘদিনের বৈরী নীতিরই বহিঃপ্রকাশ। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় ইরান প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। ইরান জানিয়েছে একটি বাণিজ্যিক জাহাজে হামলা জাতিসংঘ সনদের পরিপন্থী এবং এ ধরনের পদক্ষেপ রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভৌগোলিক পরিধি আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে। এ ঘটনাকে কেন্দ্র করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি হামলার তীব্র নিন্দা জানানো সহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকর প্রতিক্রিয়া দাবি করেন। পাশাপাশি হামলার সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের সহযোগীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছেন আরাকচি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইউক্রেন কাস্পিয়ান সাগরে দূরপাল্লার হামলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ওই অভিযানে একটি রুশ যুদ্ধজাহাজ এবং ইরান সংশ্লিষ্ট সামরিক মালামাল পরিবহনে ব্যবহৃত কয়েকটি জাহাজে আঘাত হানা হয়েছে। তবে ইরান যে নির্দিষ্ট বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ তুলছে সেটির নাম উল্লেখ করেননি তিনি। এদিকে জেলেনস্কি দাবি করেছেন, উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর স্যাটেলাইট চিত্র ইরানের কাছে সরবরাহ করছে রাশিয়া। তিনি বলেন, জুলাই মাসের ১৯ ও ২০ তারিখে বাহরাইন, জর্ডান ও কুয়েতের কয়েকটি বিমান ঘাঁটির ওপর রুশ উপগ্রহের নজরদারি চালানো হয় এবং সেই তথ্য পরবর্তী সময়ে ইরানের হাতে পৌঁছায়। ইউক্রেনের মতে রুশ উপগ্রহ চিত্র এবং পরবর্তী ইরানি হামলার মধ্যে স্পষ্ট সম্পর্ক রয়েছে। এদিকে ইরান জাহাজে হামলার প্রতিক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বললেও এও জানিয়েছে যে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে হস্তক্ষেপ করতে চায় না, বরং প্রয়োজনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত। যদিও ইউক্রেন সহ পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের অভিযোগ, রাশিয়ার ব্যবহৃত শাহেদ ড্রোনের উৎস ইরান। ইউক্রেনের হিসাব অনুযায়ী ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে রুশ বাহিনীর ব্যবহৃত ইরানি নকশার ৪৪,০০০-এরও বেশি ড্রোন ভূপাতিত করেছে কিয়েভ। বিশ্লেষকদের মতে, কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলার এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল। এটি ইরান, ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার বিদ্যমান উত্তেজনাকে নতুন মাত্রা দিয়েছে। হিজাল জোবায়ের, বাংলা ভিশন। ভারতের ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেছেন, আন্দোলনের কেবল শুরু, ভবিষ্যতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে ছাত্ররা। সরকারের বিরুদ্ধে আন্দোলনে জয়লাভের পর রবিবার সকালে এমন মন্তব্য করেন দীপকে। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। টানা ১.৫ মাসেরও বেশি সময় ধরে ভারতের জেনজি প্রজন্মের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে যেতে বাধ্য হন ধর্মেন্দ্র প্রধান। এই আন্দোলনের শুরু হয় ককরোচ জনতা পার্টির হাত ধরেই। আন্দোলন শেষ করলেও রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বার্তা দিয়েছেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তিনি বলেন, আন্দোলনের এই পুরো সময়টা সবার জন্য অনেক কঠিন ছিল, তবে ভারতের জেনজিরা তা করে দেখিয়েছে। অবশ্য সিজিপির পথ চলা এখনই শেষ হচ্ছে না উল্লেখ করে তিনি জানান, সামনে আরও অনেক কাজ বাকি আছে। এদিকে ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব বুঝে নিয়ে ক্যাবিনেট বৈঠক করেছেন নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে নতুন শিক্ষামন্ত্রী সঠিকভাবে সততার সাথে নিজ দায়িত্ব পালনের আশ্বাস দেন। এর আগে ছাত্র জনতার সব দাবি সরকার মেনে নেওয়ার পর বিক্ষোভ কেন্দ্র দিল্লির যন্তর মন্তর ছেড়ে বাড়ি ফিরে গেছে আন্দোলনকারীরা। ভারতের বিভিন্ন প্রদেশে এখনও চলছে সিজেপির আনন্দ মিছিল। ভারতের শিক্ষা সংস্কারের দাবিতে জেনজি প্রজন্মের আন্দোলনে প্রাথমিক সাফল্য এলেও আক্ষেপ কাটছে না অনেক শিক্ষার্থীর পরিবারে। কেন এই হাহাকার? শুধু শিক্ষা খাত নয়, কৃষি খাতে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের কালো থাবা নীরবে তোলপাড় ফেলে দিচ্ছে। প্রতি বছর, প্রতিদিন, প্রতি ঘন্টায় আত্মহননকারী কৃষকের সংখ্যা পিলে চমকে দেওয়ার মতো।
একের পর এক ছদ্মবেশী নীতিতে ভর করে মুসলিম নিধনের ঘৃণ্য কৌশল বাস্তবায়নের অবস্থাও ভয়াবহ। পরিস্থিতি এতটাই করুণ যে মুসলিম জনগোষ্ঠীর জন্য মৃত্যু ছাড়া কোনো পথ খোলা রাখছে না নরেন্দ্র মোদীর সরকার। সাজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। বাক্স ভর্তি কলম পেন্সিলগুলো এখনও এক স্বপ্নবাজ তরুণের গল্প বলে। প্রদীপ কুমার ভারতের নরেন্দ্র মোদী সরকারের অনিয়ম আর দুর্নীতির বলি প্রাণোচ্ছল এক তরুণ। 2024 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল এবং আবারও পরীক্ষা নেয়ার সরকারি সিদ্ধান্ত অন্য আর 10টা মেধাবী শিক্ষার্থীর মতোই মেনে নিতে পারেননি। হতাশার চরম পর্যায়ে মানসিক চাপ সইতে না পেরে আত্মহত্যায় সমাধানের পথ বেছে নেন প্রদীপ। তার পরিবার জানিয়েছে, দ্বিতীয়বার পরীক্ষার প্রস্তুতি নেয়ার মতো আর্থিক সচ্ছলতা ছিল না স্বপ্নবাজ এই তরুণের। প্রশ্ন ফাঁসের ঘটনায় সে হতাশ হয়ে পড়েছিল। তার মনে হয়েছিল পরীক্ষাটি আবার হলে হয়তো আগের মতো ভালো করতে পারবে না। সে ভেবেছিল তার বাবার ওপর এমনিতেই অনেক ঋণের বোঝা, সেই সাথে নতুন করে পরীক্ষা দেয়া আর ফলাফল পাওয়ার দীর্ঘ অপেক্ষা পরিবারের ওপর আর্থিক চাপ সৃষ্টি করবে। সবকিছু থেকে বাঁচতে সে মৃত্যুকেই বেছে নেয়। শুধু প্রদীপের জীবন প্রদীপই নেভেনি। শিক্ষা খাতে সরকারের অনিয়ম আর দুর্নীতির বিরুদ্ধে চাপা ঘৃণা আর ক্ষোভের কাছে হার মেনে পৃথিবীর মায়া ছেড়ে আত্মহত্যা করেছে সানা শেখ, অনুকীর্তনা, কৃষ্ণকুমার চতুর্বেদীর মতো আরও অনেকে। এর জেরে শিক্ষা ব্যবস্থায় বছরের পর বছর ধরে চলা অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভারতের জেনজি প্রজন্ম। কঠোর প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগ আর প্রশ্ন ফাঁসের ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের দাবি আদায় করে নিয়েছে তারা। তবে এতে কি আর হারানো সন্তান মা বাবার বুকে ফিরবে? কোনো কিছুতেই দগদগে এই ক্ষত শুকানোর সুযোগ না থাকায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারে আক্ষেপই নিত্যসঙ্গী। আমরা কিছুই চাই না। আমার মেয়ে ডাক্তার হতে চেয়েছিল, তার জন্যই প্রস্তুতি নিচ্ছিল। একজন প্রতিবন্ধী বাবার মেয়ে হিসেবে সে ডাক্তার হয়ে আমাদের গর্বিত করতে চেয়েছিল। তার স্বপ্ন পূরণ হলো না। সরকার আমাদের অনেক টাকা দেবে, কিন্তু তাতে এখন কি হবে? মানুষ তার সন্তানদের দেখেই বেঁচে থাকে, টাকা দিয়ে নয়। আমার একটি মেয়ে ছিল, সে ছিল আমার একমাত্র অবলম্বন। শুধুমাত্র শিক্ষার্থীরাই নয়, মোদী সরকারের স্বৈরাচারী শাসনে দুর্বিষহ জীবন কাটাচ্ছেন ভারতের মুসলিম সম্প্রদায় ও দরিদ্র কৃষকরা। দেশটির ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো NCRBর সবশেষ বার্ষিক পরিসংখ্যানের তথ্য উপাত্ত আতঙ্কিত হওয়ার জন্য যথেষ্ট। এতে দেখা গেছে, ভারতে প্রতি বছর কৃষিখাতে যুক্ত গড়ে 10,500 থেকে 11,500 মানুষ আত্মহত্যার পথ বেছে নেন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় 28 থেকে 30 জন এবং প্রতি ঘন্টায় অন্তত একজন কৃষক বা কৃষি শ্রমিক আত্মহত্যা করছেন। চাষাবাদের জন্য ব্যাংক বা মহাজনের থেকে নেয়া কৃষি ঋণ শোধ করতে ব্যর্থতাই আত্মহত্যার মূল কারণ। জলবায়ু পরিবর্তনের কারণে অনাবৃষ্টি বা অসময়ের ভারী বৃষ্টি, খরা এবং পোকামাকড়ের আক্রমণে ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ না পাওয়া, বীজ, সার ও কীটনাশকের দাম বাড়লেও বাজারে ফসলের সঠিক মূল্য পায় না কৃষকরা। অভাব অনটনে পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে ব্যর্থ হয়ে আত্মহত্যার পথ বেছে নেন অসহায় কৃষকরা। এদিকে ভারতকে পুরোপুরি হিন্দু রাষ্ট্রে পরিণত করতে মোদী সরকারের মুসলিম নিধনের বিতর্কিত কৌশলেও আত্মহত্যার প্রবণতা বাড়ার আশঙ্কা করছেন অনেকে। মুসলিম নিধনের ঘৃণ্য অপকৌশল বাস্তবায়নের জন্য 2024 সালের মার্চে কার্যকর হয় নাগরিক সংশোধনী আইন। এই আইনে বলা হয়েছে, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ 31 ডিসেম্বর 2014 সালের আগে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তারা দ্রুত ভারতের নাগরিকত্ব পাবেন। অর্থাৎ স্পষ্ট ও সুনির্দিষ্টভাবে তালিকা থেকে বাদ রাখা হয়েছে মুসলমানদের, যা ভারতের রাজনীতির মাঠে বহুল প্রচারিত ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী। মুসলিম জনগোষ্ঠীর দুর্ভোগ বাড়াতে চেষ্টার কোনো কমতি রাখেনি মোদীর বিজেপি জোট সরকার। জাতীয় নাগরিক পঞ্জি NRCর মাধ্যমে সমস্ত বৈধ নাগরিকদের একটি আনুষ্ঠানিক তালিকাভুক্তি শুরু হয়েছে, যেখানে ভারতের নাগরিকত্ব নিশ্চিত করতে হলে নিজের বা পূর্বপুরুষের ভারতে বসবাসের বৈধ নথিপত্র দেখাতে হবে। এতে যথাযথ নথির অভাবে বহু মানুষের নাম বাদ পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। মোদীর নয়া ভারতে ঝুঁকিতে থাকা এই জনগোষ্ঠীর মধ্যে মুসলিমরাই
অগ্রগামী। কারণ নাম বাদ পড়াদের মধ্যে যারা অমুসলিম তাদের ক্ষেত্রে খুব সহজে রিফিউজি বা শরণার্থী দাবি করে পুনরায় নাগরিকত্ব পাওয়ার অবারিত সুযোগ রাখা হয়েছে। কিন্তু নথির অভাবে কোনো মুসলিমের নাম বাদ পড়লে নাগরিকত্ব ফিরে পাওয়া তো দূরের কথা, অনুপ্রবেশকারী হিসেবে প্রতিবেশী দেশে পুশব্যাকের ঝুঁকিতে পড়বেন, যা এরই মধ্যে শুরু হয়েছে। ধর্মের দোহাই দিয়ে মুসলিমদের বাংলাদেশ ও পাকিস্তানে পুশিনের চেষ্টা এখন প্রতিদিনের ঘটনা। যদিও মোদী সরকারের এই অপচেষ্টা রুখে দিতে শুরু থেকে সদা সতর্ক বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এতে বাংলাদেশ ভারত কোনো দেশে আশ্রয় না পেয়ে সীমান্তে মানবেতর পরিস্থিতিতে পড়েছেন এরই মধ্যে রাষ্ট্রহীনদের দলে পড়া বহু মুসলিম। সমালোচকরা বলছেন, মোদীর মুসলিম খেদাও নীতির কারণে এমন অমানবিকতা চলতে থাকলে আত্মহত্যার পথ বেছে নেওয়াটাও অস্বাভাবিক নয়। সানজিদা ইসলাম তন্নি, বাংলাভিশন, নিউজ ডেস্ক। ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার নিচে প্রশ্নপত্র ফাঁসের জেরে জীবন নিয়ে গভীর অনিশ্চয়তায় আত্মহত্যার মতো চরম পথ বেছে নিয়ে পৃথিবীর মায়া ছেড়ে গেছেন অনেক তরুণ। শিক্ষার্থীদের উত্তাল বিক্ষোভে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আদায় হলেও পরীক্ষার্থীরা আত্মহননের জেরে ঘুরপাক খাচ্ছে নয়া প্রশ্ন। দুর্নীতিগ্রস্ত পরীক্ষা ব্যবস্থা না পাল্টালে আরও কত তরুণ কেমন চড়া মূল্য দিতে হবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। ভারতের সবচেয়ে কঠিন ভর্তি পরীক্ষা মেডিকেল এন্ট্রান্স এক্সামে অংশ নেয়ার চাপ নিতে পারেননি ১৯ বছর বয়সী তরুণী শেখ সানা। তীব্র হতাশা আর আতঙ্ক থেকে নিজেই ইতি টেনেছেন সম্ভাবনাময় জীবনের। সাদা কাগজে লিখে গিয়েছেন, আমি দুঃখিত। প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সাম্প্রতিক আন্দোলনের পেছনে বারুদ হিসেবে কাজ করেছে শেখ সানার মতো পরীক্ষার্থীদের আত্মহননের ঘটনা। দাবানলের মতো ছড়িয়ে পড়া বিক্ষোভের ধাক্কায় শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হন মোদী সরকারের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কিন্তু প্রশ্ন হলো, চলমান উত্তেজনার মধ্যে শোনা যাবে কি সন্তান হারানো পরিবারগুলোর কান্নার শব্দ? ভারতের মেডিকেল কলেজে ভর্তির জন্য যে পরীক্ষা নেওয়া হয় সেটা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত। প্রতি বছরের মতো গত মে মাসে আয়োজিত অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষায় অংশ নেয় ২০ লাখের বেশি শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের খবর প্রকাশের পর বাতিল করা হয় পরীক্ষার ফল। জুনে নতুন করে পরীক্ষা নেয়ার নির্দেশও দেয়া হয়। প্রথমবার পরীক্ষা বাতিলের ফলে তৈরি অনিশ্চয়তার চাপেই মৃত্যুর পথ বেছে নিয়েছেন অনেক শিক্ষার্থী। যখন আমার সন্তান প্রথমবার পরীক্ষা দেয় তখন ভালো করেছিল, কিন্তু যখন দ্বিতীয়বার পরীক্ষা দিতে বাধ্য হয় তখন সে ভয় পেয়ে নিজের জীবন শেষ করে দিয়েছে। আমরা তাকে অনেক ভালোবাসা আর আদর যত্নে মানুষ করেছিলাম, অথচ চোখের পলকে আমাদের ছেড়ে চলে গেল। প্রশ্ন ফাঁসের কারণে সে ভয় পেয়েছিল, পাশ করতে পারবে কিনা এই ভয় ছিল তার। এই আতঙ্কই তাকে মেরে ফেলে। আসলে কিসের ভয় ছিল? নেট পরীক্ষার প্রশ্ন ফাঁসের ভয়, আর কিছুই না। বিপুল পরিমাণ শিক্ষার্থী প্রতি বছর নিট পরীক্ষায় অংশ নিলেও সরকারি হিসাবে মাত্র ৬% পরীক্ষার্থী সুযোগ পায় মেডিকেল কলেজে ভর্তির। ভারতের রাজস্থানের একজন সাধারণ কৃষক রাজেশ কুমার তার ছেলে প্রদীপের ভর্তি পরীক্ষার আনুষঙ্গিক খরচ মেটাতে ২৮ লাখ টাকায় বিক্রি করেন নিজের ফসলি জমি। ব্যাংক থেকে নিয়েছিলেন ১১ লাখ টাকার লোন। ২২ বছর বয়সী সন্তানের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। গত ১৫ই মে পরীক্ষার ফল বাতিলের খবর শুনেই মর্মান্তিকভাবে নিজের জীবন শেষ করে দেয় প্রদীপ। আমাদের মতো কৃষকদের শিক্ষা দীক্ষা তেমন নেই, কিন্তু আমার ছেলে সবসময় ডাক্তার হতে চাইতো। প্রশ্ন ফাঁসের কারণে সে খুব হতাশ হয়ে পড়ে, সে কারণে নিজের জীবনটাও দিয়ে দেয়। প্রশ্ন ফাঁসের ঘটনা না ঘটলে আমার ছেলে এখন বেঁচে থাকতো। এই শিক্ষা ব্যবস্থাই আমার সন্তানের জীবন কেড়ে নিয়েছে। যারা প্রশ্ন ফাঁস করেছে এবং যারা প্রশ্ন মাফিয়া, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। তাদের মৃত্যুদণ্ড দিতে হবে, কারণ তারা বাচ্চাদের জীবন নিয়েছে। তাদের বিরুদ্ধে শক্ত আইন থাকা দরকার। তাদের শাস্তি মৃত্যুদণ্ড। तो इनके लिए भी एक कड़ा कानून। হতভাগ্য আরেক শিক্ষার্থী কাহান পাটেল জুন মাসে নতুন করে নিট পরীক্ষায় বসার বেশ কয়েকদিন আগে নিজের প্রাণ কেড়ে নেন মোদির নিজ রাজ্য গুজরাটের বাসিন্দা মাত্র ১৭ বছর বয়সী এই তরুণ। কাহানের বাবা জানিয়েছেন, তার সন্তানের স্বপ্ন ছিল মেডিকেলে পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার। প্রশ্ন ফাঁসের কারণে পরীক্ষা বাতিল হওয়ার পর নতুন করে প্রস্তুতিও নিয়েছিলেন কাহান, কিন্তু গভীর অনিশ্চয়তার চাপ সহ্য করতে পারেননি তিনি।
নেট পরীক্ষা আবারও দিতে হবে। এই চাপে আমার ছেলে কাহান মারা গেছে। সে অনেক মেধাবী ছাত্র ছিল, কিন্তু নিজের জীবনটাই দিয়ে দিল। আমি বলবো না সে নিজেই নিজেকে শেষ করেছে। ও মূলত মৃত্যুকে বেছে নিয়েছে এই দুর্নীতিগ্রস্ত শাসন ব্যবস্থার কারণে। খুবই ব্রিলিয়ান্ট ছিল কাহান। পরীক্ষায় প্রথমবার বেশ ভালোই করেছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের কারণে পেপার বাতিল করে কর্তৃপক্ষ। কাহানের একটাই প্রশ্ন ছিল, শিক্ষা ব্যবস্থার দুর্নীতির পেছনে তার অপরাধ কোথায়? আন্দোলনে নেতৃত্ব দেয়া ককরোচ পার্টির দাবি, প্রশ্ন ফাঁসের জের ধরে 21 শিক্ষার্থী আত্মহননের পথ বেছে নিয়েছে। বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রতিক বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের জন্য অভাবনীয় চাপের কারণ হয়েছে ঠিকই, কিন্তু এই আন্দোলন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় বড় কোনো প্রভাব ফেলবে না। গালভরা প্রতিশ্রুতি দিলেও নিটের মতো পরীক্ষাগুলোতে স্বচ্ছতা আনতে ঠিক কতটা আন্তরিক হবে বিজেপি সরকার, সেটা নিয়ে ব্যাপক সন্দিহান শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন আপাতত শেষ হলেও ফাটল ধরিয়ে দিয়েছে বিজেপির একচ্ছত্র সাম্রাজ্যে। প্রশ্নের মুখে পড়ে গেছে রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতাপশালী নেতৃত্ব। কোনো বিশ্লেষকের মতে বাস্তবে রূপ নিতে যাচ্ছে মোদীর পরবর্তী যুগে ঢোকার ধারণা। বিস্তারিত মীর ফাজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। অতিকায় হস্তি লোপ পাইয়াছে, কিন্তু তেলাপোকারা টিকিয়া আছে। ককরোচ জনতা পার্টির আন্দোলনের মাধ্যমে সেটি প্রমাণ করে দিল ভারতের জেনজিরা। দিল্লিতে টানা 1 মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় আন্দোলন শেষ করেছে ভারতের ককরোচ জনতা পার্টি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, আন্দোলন শেষ হওয়ার পর বিক্ষোভকারীরা নিজ বাড়িতে ফিরে যান। গত 36 দিন ধরে তারা দিল্লির যন্তর মন্তরে যে মঞ্চ বানিয়ে সেখানে আন্দোলন করছিলেন সেটিও ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া যেসব মেট্রো স্টেশন বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেওয়া হয়েছে। আপাতদৃষ্টিতে এই আন্দোলন শেষ মনে হলেও ভারতের রাজনীতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব এখন প্রশ্নের মুখে পড়েছে। বিশ্লেষকদের অনেকে মনে করছেন, তরুণ ও উদ্যমী ভারতীয়দের নিয়ে গঠিত ককরোচ জনতা পার্টি ভবিষ্যতে মোদীর মাথা ব্যথার বড় কারণ হয়ে উঠতে পারে। এই অধ্যায়টি হয়তো একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে, কারণ খোদ প্রধানমন্ত্রীর কর্তৃত্বই এখানে পরীক্ষার মুখে পড়েছে এবং কিছুটা ক্ষুণ্ণ হয়েছে। আর এখন মোদী পরবর্তী যুগে আমাদের প্রবেশ করার ধারণাটা অনেকটা বাস্তবে রূপ নিচ্ছে। মানুষ অবশ্য আগে থেকেই এ নিয়ে কথা বলছিল, তবে বিজেপির একজন নেতাকে দৌড়ঝাঁপ করতে দেখে আপনি ধরে নিতেই পারেন যে মোদী পরবর্তী যুগের সূচনা আজ থেকেই হয়ে গেল। বিষয়টা হলো, শিক্ষাক্ষেত্রে চরম বিশৃঙ্খলা আর জবাবদিহিতার অভাবে যদি শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হয়, তাহলে পুলিশের আচরণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কিংবা ভারতের অর্থনৈতিক সংকটের জন্য অর্থমন্ত্রীর পদত্যাগও তো চাওয়া যেতে পারে। এটা সত্যি একটা নতুন নজির গড়ে তুলতে পারে। রাজনাথ সিং একসময় বলতেন, এই সরকারের মন্ত্রীরা পদত্যাগ করে না, কিন্তু দেখুন তারা পদত্যাগ করছেন। আর এই দৃষ্টিকোণ থেকেও এটি বেশ শক্তিশালী একটি নজির। এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আরও জোরালো অবস্থান নিয়েছেন লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, এবার এই সরকারকে সরানোর সময় এসেছে। দিল্লির জনপথ রোডে সংবাদ সম্মেলনে এসে রাহুল বলেন, আমরা একটি গুরুতর অর্থনৈতিক সংকটের মুখোমুখি। সরকারকে বুঝতে হবে, যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি গভীর সমস্যার বহিঃপ্রকাশ। রাহুল আরও বলেন, আপনারা যেভাবে ভারত পরিচালনা করছেন সেভাবে আর দেশ চালানো যাবে না। শিক্ষার্থী ও বিরোধী দলের পক্ষ থেকে এটি সরকারের প্রতি একটি স্পষ্ট সতর্কবার্তা। 2014 সালে ক্ষমতায় আসা নরেন্দ্র মোদীর সরকার এখন পর্যন্ত ভারতে কোনো আন্দোলনকে মাথাচাড়া দিয়ে উঠতে দেয়নি। ভারতে গত 12 বছর ধরে প্রধানমন্ত্রীর পদে আছেন নরেন্দ্র মোদী। এই 12 বছরের প্রথমবারের মতো কোনো মন্ত্রীকে চাপে পড়ে পদত্যাগে বাধ্য হতে হলো। ফলে এই ঘটনা স্পষ্টতই ভারতের তরুণ প্রজন্মের কাছে মোদী সরকারের পরাজয়, যা ভবিষ্যতে দেশটিতে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। মীর ফাজলে রাব্বি, বাংলা ভিশন। একটি নয়, একই দিনে পরপর 2টি মসজিদে আগুন দেয়া হয়েছে, পুড়িয়ে দেয়া হয়েছে আল কোরআন।
দেয়ালে লেখা হয়েছে আপত্তিকর বক্তব্য। মুসলিমদের ওপর এমন নজিরবিহীন বর্বরতা চালিয়ে আবারও আলোচনায় পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করা ইহুদিরা। ইসরায়েলের সরকারি ইন্ধনে সেখানে অবৈধ বসতির বিস্তার বাড়ার সাথে ক্রমেই বাড়ছে উগ্র ইহুদিদের তাণ্ডব। ফিলিস্তিনি বসতিতে নিয়মিত হামলা, অগ্নিসংযোগ আর হত্যার মতো বর্বর কাণ্ডে ভীতি ছড়াচ্ছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। প্রতিবেশী আরব দেশগুলোর নেতারা এমন বর্বরতায় নীরব দর্শক হয়ে থাকলেও এবার তাদের লজ্জা দেওয়ার মতো কাজ করে দেখালেন খোদ ইসরায়েলিরা। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। জ্বলছে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বসতবাড়ি, আগুনে পুড়ে ছাই মুসলিমদের পবিত্র গ্রন্থ আল কোরআন। আক্রোশ আর তাণ্ডব থেকে রেহাই পায়নি মসজিদও। মসজিদে শুধু অগ্নিসংযোগই নয়, মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় গ্রাফিতিতে লিখে দেয়া হয়েছে এটা ইহুদি জায়ানবাদের প্রতিশোধ। বর্বর তাণ্ডবের এমন চরম দৃষ্টান্ত স্থাপিত হয়েছে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস ও তুলকারেমের দুটি মসজিদে। বসতবাড়ি দখল আর গবাদি পশু ছিনিয়ে নেয়ার পাশাপাশি পুড়িয়ে দেয়া হচ্ছে ফসল থেকে শুরু করে পোষা পশু পাখিও। মুসলিম হলেই চিহ্নিত করা হচ্ছে সন্ত্রাসবাদী হিসেবে। কোনো বাজবিচার ছাড়াই পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে শিশু থেকে শুরু করে বৃদ্ধদেরও। সভ্যতার এমন চরম অবমাননা হচ্ছে পশ্চিম তীরে। আর হেসে খেলে এসব অঘটন করেই ক্ষান্ত হচ্ছে না অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা। এগুলো ভিডিও করে ছবি তুলে প্রচারের কাজটিও করছে তারা। এমন অবস্থায় নীরব কেন বিশ্ব মোড়লরা? লেবাননে প্রতিদিনের তাণ্ডব থামার পর আবারও কি ফিলিস্তিনি নিধনযজ্ঞে নামতে যাচ্ছে ইসরায়েলিরা? ফিলিস্তিনিদের রক্তপিপাসু দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর অবাধ প্রশ্রয় আর ইন্ধনে পশ্চিম তীরে ক্রমেই বাড়ছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের নির্মমতার মাত্রা। পশ্চিম তীরের ৪৫ থেকে ৫০% এলাকা এখন ইসরায়েলের দখল ও নিয়ন্ত্রণে। জঙ্গি ও সন্ত্রাসবাদের দোহাই দিয়ে পশ্চিম তীরের গ্রামগুলোতে তল্লাশি, অস্ত্র জব্দ আর গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনীর এই কৌশলী আগ্রাসনে কয়েকদিন আগেও ড্রোন হামলায় হত্যা করা হয়েছে ৪ ফিলিস্তিনিকে। অবৈধ দখলদার ইহুদিদের তাণ্ডবে কয়েক সপ্তাহে খালি হয়েছে পশ্চিম তীরের আরও ২০টি গ্রাম। এত ব্যাপক আর দীর্ঘমেয়াদী জাতিগত নিধন আর দেখেনি বিশ্ব। রাত হলেই অবৈধ বসতি স্থাপনকারী শত শত ইসরায়েলি ঢুকে পড়ছে ফিলিস্তিনি বসতি আর গ্রামগুলোতে। গাড়ি, বাড়ি, খামার আর স্থাপনায় দিচ্ছে আগুন। ফিলিস্তিনিদের অভিযোগ, এতে সহায়তা করছে খোদ ইসরায়েলের প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। প্রায় ২০০ জন বসতি স্থাপনকারী গ্রামটিতে আক্রমণ করে। তারা গ্রামের সীমান্ত ঘেঁষা বাড়ি আর গাড়িগুলোতে হামলা চালায় এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। প্রতিদিনই ঘটছে এমন নৃশংসতা। ফিলিস্তিনিদের উপর নিয়মিত এই নৃশংস অপরাধ দেখে আরব নেতারা শুধু নীরব দর্শকের ভূমিকা রাখলেও বিবেকের তাড়নায় সোচ্চার হয়েছেন তেল আবিবের বাসিন্দারা। অধিকৃত পশ্চিম তীরে নিরাপত্তা বাহিনী ও অবৈধ স্থাপনাকারীদের অসভ্যতার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নেমেছেন সাধারণ ইসরায়েলিরা। নিজ জাতিগোষ্ঠীর এমন বর্বরতায় লজ্জিত হয়ে নিন্দা জানিয়েছেন তারা। শান্তি প্রতিষ্ঠার স্বার্থে ফিলিস্তিনি বসতি ঘিরে ইহুদিদের চলমান বর্বরতা অবিলম্বে বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। চীনের দক্ষিণ উপকূলে আঘাত এনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় নৌল। এতে গুয়াংডং প্রদেশে ঘরবাড়ি ছেড়েছেন ৭ লক্ষাধিক মানুষ। জারি হয়েছে রেড অ্যালার্ট। দক্ষিণ চীন সাগরে ভিয়েতনামের পণ্যবাহী জাহাজ ডুবে নিখোঁজ অন্তত ১৭ জন। এই মাসে চীনের তৃতীয় আর চলতি বছরে ১২তম টাইফুনের আঘাত এটি। এর জেরে রবি ও সোমবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের আভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া বিভাগ। স্থানীয় সময় রাত ৩টা ৩০ হুইডং কাউন্টিতে প্রথম আঘাত হানে টাইফুন নৌল। প্রবল বন্যার আশঙ্কা একাধিক প্রদেশে জারি হয়েছে সর্বোচ্চ পর্যায়ের আবহাওয়া সতর্কবার্তা। দুর্গত এলাকায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বন্ধ ফেরি চলাচল। শতাধিক ফ্লাইট বাতিলের কারণে চরম দুর্ভোগে পড়েছেন বিমান যাত্রীরা। অনেকে আটকা পড়েছেন এয়ারপোর্টে। এদিকে দক্ষিণ চীন সাগরের ইয়াংশু রিফে ৬২ জন যাত্রী নিয়ে ডুবে গেছে ভিয়েতনামের একটি পণ্যবাহী জাহাজ। তাৎক্ষণিক অভিযানে ৪৫ জনকে উদ্ধার করা গেলেও উত্তাল সাগরে বাকিদের খুঁজে পাওয়া যায়নি।
শানশা সিটির কর্তৃপক্ষ জানিয়েছে বেগতিক পরিস্থিতিতে তল্লাশিতে নামে চীন ও ভিয়েতনামের একাধিক টিম। এখনও পুরোপুরি মোছেনি কোভিড অতিমারির ভয়াবহ স্মৃতি। এরই মধ্যে আফ্রিকার দেশ DR কঙ্গোয় ভয়াবহ রূপ নিয়েছে প্রাণঘাতী ইবোলা। 3 মাসেও কম সময়ে আক্রান্ত হয়েছেন কয়েক হাজার মানুষ। মৃত্যুর সংখ্যাও হাজার ছাড়িয়েছে। দ্রুত বিস্তার করা এই ভাইরাস প্রতিরোধে কোনো টিকা এখনও অনুমোদন পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুতর সতর্কবার্তার পরও দেশটিতে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন সংকটকে আরও জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। আফ্রিকার দেশ DR কঙ্গো আবারও ভয়াবহ ইবোলা সংকটের মুখে। গত 2 মাসেরও বেশি সময় ধরে চলতে থাকা এই প্রাদুর্ভাব এখন দেশটির সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা সংকটে পরিণত হয়েছে। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2973 জনে। এর মধ্যে মারা গেছেন অন্তত 1309 জন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে প্রতিদিনই নতুন আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে, ফলে পরিস্থিতি এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন অনুযায়ী 2026 সালের মে মাসের শুরুতেই কঙ্গোর পূর্বাঞ্চলীয় ইতুরি প্রদেশের একটি সোনার খনির এলাকায় প্রথম এই রোগের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে সময়ের সাথে সাথে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়তে থাকে। মাত্র 10 সপ্তাহের কম সময়ে এই মহামারী পুরো অঞ্চলে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। আল জাজিরাতে প্রকাশিত তথ্য অনুযায়ী বর্তমানে কঙ্গোয় ইবোলায় আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা 1350 জনের বেশি। অতীতের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় 2013 থেকে 2016 সালের মধ্যে পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ প্রাদুর্ভাবের সময় প্রথম 1000 জন মানুষের মৃত্যু হতে সময় লেগেছিল প্রায় 8 মাস। অথচ কঙ্গোর বর্তমান সংকটে মাত্র 2.5 মাসেরও কম সময়ে এই সংখ্যা অতিক্রম করেছে। ইবোলার এই প্রাদুর্ভাবের সবচেয়ে উদ্বেগজনক দিক হল রোগটির ধরন। গবেষকরা জানান বর্তমানে কঙ্গোয় ছড়িয়ে পড়া ভাইরাসটি হল ইবোলার বান্ডিবুগীয় ধরন, যা একটি বিরল ধরন। এ ধরনের ইবোলার বিরুদ্ধে এখন পর্যন্ত আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো প্রতিষেধক টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই, ফলে সংক্রমণ নিয়ন্ত্রণ করা মারাত্মক কঠিন হয়ে পড়েছে। এদিকে এই সংকটের মুখেই কঙ্গোর স্বাস্থ্যকর্মীরা আন্দোলন শুরু করেছেন। সংবাদ সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায় জীবন বাজি রেখে কাজ করা সত্ত্বেও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া বেতন এবং ঝুঁকিপূর্ণ কাজের বোনাস না পাওয়ায় ইতোমধ্যেই ইতুরি প্রদেশের বুনিয়া শহরের মূল ইবোলা চিকিৎসা কেন্দ্রের ডাক্তার, নার্স ও নিরাপত্তারক্ষীরা কাজ বন্ধ রেখে প্রতিবাদ ও কর্মবিরতি শুরু করেছেন। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা পোশাক ও উপকরণের অভাবে তারা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছেন। ইতোমধ্যে 100 জনেরও বেশি স্বাস্থ্যকর্মী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং অন্তত 35 জন প্রাণ হারিয়েছেন। আনাদুলো এজেন্সিতে প্রকাশিত প্রতিবেদন মতে অনেক জায়গায় বেতন না পেয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়ায় বাধ্য হয়ে স্বাস্থ্যকর্মীরা আন্দোলনে নেমেছেন। আল জাজিরার সূত্রমতে কঙ্গো সরকারের গৃহীত ব্যবস্থা অত্যন্ত সমন্বয়হীন এবং ধীরগতির হওয়ায় মহামারীর নিয়ন্ত্রণে বড় ধরনের বিঘ্ন ঘটছে। সরকারের পর্যাপ্ত তৎপরতার অভাবে চিকিৎসা কেন্দ্রগুলোর কার্যক্রম এক প্রকার অচল হয়ে পড়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে সশস্ত্র সংঘাত ও নিরাপত্তার অভাবে সব জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না, ফলে ভাইরাসে আক্রান্ত প্রকৃত মানুষের সংখ্যা সরকারের হিসাবের চেয়ে দ্বিগুণ হতে পারে। অন্যদিকে আফ্রিকান ইউনিয়নের স্বাস্থ্য সংস্থা আফ্রিকা CDC সতর্ক করে বলেছে এখনই সমন্বিত পদক্ষেপ না নিলে এটি বিশ্বের ইতিহাসের সবচেয়ে মারাত্মক ইবোলা মহামারী হিসেবে চিহ্নিত হবে। তবে আশার কথা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা একটি পরীক্ষামূলক টিকার ট্রায়াল শুরু করেছেন, যা থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশা করা হচ্ছে। প্রয়োজনীয় অর্থ সংস্থান, স্বাস্থ্যকর্মীদের ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি না পেলে আফ্রিকার এই অঞ্চলটি সামনে আরও বড় ধরনের মানবীয় বিপর্যয়ের সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। দর্শক, ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।